হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12 তোমাদের লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা ছিল ইথারের ফার্স্ট পার্ট, যেখানে ইথারের শ্রেণীকরণ, ইথারের সাধারণ প্রস্তুতি এবং ভৌত ধর্ম তুলে ধরেছিলাম। আজকে ইথারের পরের অংশ অর্থাৎ রাসায়নিক ধর্ম তা নিয়ে আলোচনা করব এবং ইথার সংক্রান্ত বেশ কিছু বিষয় আছে, সেটাও তোমাদের সামনে আজ তুলে ধরব। তাহলে শুরু করছি ইথার সেকেন্ড পার্ট। তার প্রথম অংশ ইথারের রাসায়নিক ধর্ম, তারও প্রথম অংশ আজকে যেটা তুলে ধরব। ইথার একটি লুইস ক্ষারক। কেন লুইস ক্ষারক সেটা এবার দেখো, কি করে লুইস ক্ষারক হিসাবে ইথার আচরণ করে। ইথার একটি লুইস ক্ষারক। কেন? আমরা অ্যারোমেটিক হোক বা অ্যালিফেটিক হোক, ইথারকে রিপ্রেজেন্ট করি এভাবে। এখানে অ্যারাইল গ্রুপ অর্থাৎ ফিনাইল থাকতে বেঞ্জিন গ্রুপ থাকতে পারে, অথবা অ্যালকাইল গ্রুপ আর ওয়ার। এখানে অ্যারাইল দিচ্ছি না, যদি আর থাকে এখানে এআর থাকে অ্যারোমেটিক, আর দুটোই যদি আর আর থাকে অ্যালিফেটিক হয়। এখন দেখো, এই অক্সিজেনের এক জোড়া উপরে এবং এক জোড়া নিচে ইলেকট্রন জোড় থেকে যায়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অক্সিজেনের আছে ইথারের। আর অক্সিজেনের সঙ্গে সংযুক্ত অ্যালকিল গ্রুপ, এদিকে একটা অ্যালকিল এদিকে একটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ, এদের কি ইফেক্ট আছে না প্লাস আই এফেক্ট, অর্থাৎ ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। বিকর্ষী গ্রুপ হওয়ার ফলে মাইনাস আই এফেক্টের কারণে এরা কি করে অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিতে চেষ্টা করে বা বাড়িয়ে দেয়। ফলস্বরূপ ইথারে অক্সিজেনের উপর উপস্থিত ইলেকট্রন জোড়গুলো অপরকে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। লুইসের ধারণা অনুযায়ী কোনো পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি ইলেকট্রন জোড় নেওয়ার মতো অ্যাকসেপ্টর যদি কেউ থাকে, তাকে খুব সহজে দিতে পারে, তার বেসিক ধর্ম অর্থাৎ লুইস বেস হিসেবে সে আচরণ করে। এখানে অ্যালকিল গ্রুপ থাকায় এরা ইলেকট্রন মাইনাস আই ইফেক্টের কারণে অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। অক্সিজেন সহজে ইলেকট্রন জোড় অপর কোনো অ্যাকসেপ্টরকে লুইস অ্যাসিডকে দিতে পারে এবং সাধারণ প্রোটনকেও দিতে পারে। ফলে এই ইথারগুলো কি হয় না লুইস ক্ষার রূপে আচরণ করে। এই ইলেকট্রন জোড় অথবা এই ইলেকট্রন জোড় অন্য কোনো অ্যাকসেপ্টরকে দান করতে পারে ইথার, তাই ইথার লুইস ক্ষারকের মতো আচরণ করে। কিরূপ দেখো, দেখাই অ্যাকসেপ্টর যদি আমরা, এটা ইথার, এই ইথারে যদি একটি অ্যাকসেপ্টর আছে, অ্যাকসেপ্টর কারা অ্যাকসেপ্ট করছে যে ইলেকট্রন পেয়ার, ভ্যাকেট ডি এ ভ্যাকেট একটি অরবিটাল আছে, এ হচ্ছে অ্যাকসেপ্টর, এই ইলেকট্রন জোড় এখানে দিল, দিয়ে তৈরি করে কি না এআর আর অক্সিজেন, এইখানে ইলেকট্রন জোড় এ কে দিয়েছে, দিয়ে ইথারেট যৌগ তৈরি করে। একে বলে ইথারেট। ইথারেট যৌগ তৈরি করে কে না ইথার। এটা একটি ইলেকট্রন জোড় গ্রাহক লুইস, এটা লুইস ক্ষারক, এটা লুইস অ্যাসিড রূপে যদি কেউ আসে, তাকে ইলেকট্রন জোড় দান করে ইথারেট যৌগ গঠন করতে পারে ইথার। তাই ইথারকে লুইস বেস রূপে আমরা আচরণ করে জানতে পারি। এবার দেখো, ইথারের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। রাসায়নিক বিক্রিয়া কার না অ্যারোমেটিক অথবা অ্যালিফেটিক। অ্যারোমেটিক অ্যালিফেটিককে আমি জেনারেল বিক্রিয়া দ্বারা প্রকাশ করছি, এআর আর ও আর ড্যাশ। এই যে জেনারেল ফর্ম নিয়েছি, অ্যারোমেটিক হতে পারে, অ্যালিফেটিক হতে পারে, এর আগেও জিনিস শ্রেণীকরণে সরল হতে পারে, আবার মিশ্র ইথার হতে, যে কোনো ইথার। আমরা এখানে যদি ফিনাইল গ্রুপ দিই, এখানে মিথাইল ইথাইল
এখানে ইথাইল মিথাইল অল্টারনেটিভ পারমুটেশন কম্বিনেশন করে যত রকমের হয় সবগুলো ইথারের কি ধরনের বিক্রিয়া ঘটে সেগুলো দেখাচ্ছি এক এক করে। প্রথম আমরা দেখাচ্ছি লুইস ক্ষারের ধর্ম। এক্ষুনি লুইস ক্ষারক হিসেবে আচরণ করে সেটা জানলাম, লুইস ক্ষারক ধর্ম। এর যে বিক্রিয়া সেই বিক্রিয়া দেখো, যদি শীতল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, অ্যাসিড এটা লুইস ক্ষারক কি করে না, এআর আর অ্যাসিডের একটি প্রোটন H+, এই অক্সিজেনের উপর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এই ইলেকট্রন জোড় H+ কে দান করে, অর্থাৎ একটি অসমযোজী বন্ধন তৈরি হয়। আর ড্যাশ থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা প্লাস চার্জ ইলেকট্রন জোড় দিয়েছে আর Cl-, অক্সোনিয়াম ক্লোরাইড, এর নাম হলো কি অক্সোনিয়াম ক্লোরাইড। ইথারের হাইড্রোজেনটা যে HCl এর H+টা এই অক্সিজেন ইলেকট্রন জোড়টা দান করেছে কাকে, হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন থেকে গিয়েছে, ফলে ইলেকট্রন দান করার জন্য H+ আসে, এটা টোটাল একটা ক্যাটায়ন, তার পাশে থাকছে অ্যানায়ন Cl-, এর নাম হচ্ছে অক্সোনিয়াম ক্লোরাইড, অক্সোনিয়াম ক্লোরাইড। অনুরূপভাবে যদি শীতল গাঢ় H2SO4 দেওয়া যায়, এটাও একটি অ্যাসিড, গাঢ় দিতে হবে, এও একই ধরনের প্রোডাক্ট পাবো, Ar O R ড্যাশ, এখানে H+ কে দেবে অক্সিজেন ইলেকট্রন জোড় দিয়ে HSO4- অক্সোনিয়াম সালফেট তৈরি করবে ইথার শীতল গাঢ় সালফ্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। 3 নম্বর আরেকটি ক্ষার ধর্মের সঙ্গে বিক্রিয়া, এটা প্রোটনিক অ্যাসিড বলা হয়, প্রোটনিক অ্যাসিডের সঙ্গে লুইস ক্ষার। এবার একটি প্রকৃত লুইস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, আমরা জানি না, আমরা বোরন ট্রাইফ্লুরাইড, বোরনের একটি ভ্যাকেট p অরবিটাল আছে, সেই ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, এখানে বোরনের অক্টেট পূর্তি হয়নি, একটা p অরবিটাল ফাঁকা থেকে যায়, তাই এই বোরন ট্রাইফ্লুরাইড একটি ইলেকট্রন জোড় গ্রহণ করে বলে, আর ফ্লোরিন এখানে ইলেকট্রন জোড় নেওয়ার জন্য বোরনকে ইনফ্লুয়েন্স করে, ফলে কি হয়, লুইস ক্ষারক ইথারের সঙ্গে লুইস অ্যাসিড বোরন ট্রাইফ্লুরাইড বিক্রিয়া করে ইথারের যৌগ গঠন করে। সাধারণ ফর্ম অক্সিজেন, আমি নিচের দিকে দেখাচ্ছি, উপরে ইলেকট্রন জোড়টা না বিক্রিয়া করে নিচে ইলেকট্রন জোড়টাই দিয়েছে বোরন ট্রাইফ্লুরাইডকে, আর আর ড্যাশ নাম কি না, বোরন ট্রাইফ্লুরো ইথারেট, বোরন ট্রাইফ্লুরো, এটা ইথারেট যৌগ, বোরন ট্রাইফ্লুরো ইথারেট যৌগ তৈরি করেছে এখানে, এটাও একটি জুতো যৌগের মতো অবস্থা তৈরি করেছে, যদিও এখানে অ্যাসিড বেস কম্বিনেশন হয়ে অ্যাডাক্ট একটা যৌগ তৈরি হয়েছে। এটা হচ্ছে এই তিনটে বিক্রিয়া হলো ইথারের লুইস ক্ষারক ধর্মের বিক্রিয়া। তিনটে বিক্রিয়াতে ইথার লুইস ক্ষারক রূপে আচরণ করেছে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেছে। এর পরের বিক্রিয়াটা হচ্ছে বায়ুর সঙ্গে। বায়ুর সঙ্গে, বায়ু মানে কি, বায়ুতে কি আছে অক্সিজেন এবং বিক্ষিপ্ত সূর্যালোক H-, তার সংক্ষেপে আমরা প্রকাশ করি, সেটা জানো। বিক্রিয়া করে কি হয় না, ইথার বায়ুতে, বায়ুর উপস্থিতিতে সূর্যালোক পড়লে ইথার কিন্তু এখানে ইথারীয় বন্ডে আরেকটি অক্সিজেনের ইনসারশন বা সংযুক্তি বা সংযুক্তিকরণ ঘটে, যেটা ও আর ছিল, আরেকটি অক্সিজেন প্রবেশ করলো এখানে আর ড্যাশ, আমি আর আর ড্যাশকে আলাদা হয়ে, এটা ইথার পারঅক্সাইড তৈরি হলো, ইথার পারঅক্সাইড, ইথার পারঅক্সাইড তৈরি হয়, একটি বিষাক্ত যৌগ। ইথার কিন্তু বিষাক্ত নয়, চেতনানাশক রূপে আগে ইথারকে ব্যবহার করা হতো, কিন্তু ইথারকে যদি বায়ুমণ্ডলে রেখে দেওয়া যায় মুক্ত অবস্থায় বেশ কিছুদিন, দেখা যাবে ইথার অক্সিজেনের সঙ্গে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, এটা জারণ ঘটছে, বায়ুর সঙ্গে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে ইথার পারঅক্সাইড, এই পারঅক্সি বন্ড এখানে আছে দেখতে পাচ্ছ, অক্সিজেন বন্ড অক্সিজেন, এরূপ যদি অবস্থাকে পারঅক্সি লিঙ্কেজ, এই পারঅক্সি বন্ধন থাকার ফলে ইথার পারঅক্সাইড যৌগ গঠন করছে। এটি কিন্তু একটি বিষাক্ত যৌগ, ইথারে মিশ্রিত থাকলে সেই ইথার ব্যবহার করা যায় না, ক্ষতি করতে পারে। এরপরে বিক্রিয়া 2 নম্বর বিক্রিয়া আমরা জানলাম, ক্ষার ধর্মের বিক্রিয়া 1, বায়ুর সঙ্গে বিক্রিয়া হচ্ছে 2 নম্বর বিক্রিয়া আমরা জেনে নিলাম। এইবার একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, 3 নম্বর বিক্রিয়াতে আমরা যাচ্ছি।
ইথারের সঙ্গে হাইড্রোহ্যালো অ্যাসিড বলতে আমরা কাদের বুঝি? হাইড্রো এইচএফ, এইচবিআর, এইচসিএল, এইচআই। এখানে মুখ্যত 3 নম্বর বিক্রিয়ায় কার সঙ্গে বিক্রিয়া হবে না গাঢ় এইচবিআর বা এইচআই, গাঢ় এইচবিআর বা এইচআই, এইচসিএল বা এইচএফ এর সঙ্গে শান্ত এই পরিস্থিতি বিক্রিয়া করে না। তুলনামূলকভাবে কম তড়িৎ ঋণাত্মক মৌলক এইচবিআর ও এইচআই এর সঙ্গে ইথারের বিশেষ বিক্রিয়া আছে, গুরুত্বপূর্ণ বিক্রিয়া, একটু মাথায় রাখো। প্রথমে আমরা দিলাম শীতল অবস্থায় শীতল এইচআই বা এইচবিআর, এইচআইও দিতে পারি, এইচবিআর, দুটো একসঙ্গেই দেখাচ্ছি। কি ঘটে যদি শীতল অবস্থা বা 0 ডিগ্রি কোথাও কোথাও লেখা থাকে, অসুবিধা নেই, এখানে অতিরিক্ত এইচআই নয়, শীতল অবস্থায় নরমাল এইচআই দিয়ে বিক্রিয়া ঘটানো হচ্ছে ইথারের সঙ্গে। কি ঘটে একটু মাথায় রাখার চেষ্টা করো। এখানে কন্ডিশন বলছে শীতল অবস্থায় যদি ইথারের অ্যালকিল গ্রুপ দুটো যদি 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি হয়, দুটো অ্যালকিল গ্রুপ, মাথায় ভালো করে, দুটো অ্যালকিল গ্রুপ আছে, অ্যারাইল গ্রুপও আছে, যদি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হয় তাহলে কম কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপটি হ্যালাইডে যাবে। আমি ধরে নিলাম এটা কম কার্বন যুক্ত, এটা হ্যালাইড, অর্থাৎ এইচআই অথবা এইচবিআর হবে। বাদ বাকি গ্রুপটি অ্যালকোহলে রূপান্তরিত হবে, এআর আর ওএইচ, অ্যালকোহল, যেখানে আর ড্যাশ লেস দেন আর, অর্থাৎ আর ড্যাশের কার্বনের সংখ্যা আর অপেক্ষা কম, অর্থাৎ ছোট গ্রুপ। কখন এটা হবে বললাম? যদি 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপটা থাকে, 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি, তখন কিন্তু ছোট কার্বন যুক্ত গ্রুপটি হবে এবং বিক্রিয়াটি পরিচালিত হবে SN2 মেকানিজমের মধ্য দিয়ে। 1 ডিগ্রি 2 ডিগ্রি SN2 মেকানিজমের মধ্যে দিয়ে যাবে এবং ছোট কার্বন শৃঙ্খল যুক্ত অ্যালকিল গ্রুপটি হ্যালাইডে যাবে, বড় কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপটি অ্যালকোহলে পরিণত হবে। এটা হ্যালাইড অ্যালকোহলে যাচ্ছে। আবার যদি 3 ডিগ্রি থাকে, অর্থাৎ এই দুটো গ্রুপের যদি কোনো 3 ডিগ্রি থাকে, তখন কিন্তু উল্টো বিপরীত বিক্রিয়া সংঘটিত হবে। একটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি এই বিক্রিয়াটা। এইটা আগে বোঝো। মনে করো CH3 CH2 ও CH2 CH3, মিথাইল ইথার। এখানে যদি আমরা কোল্ড HI দিই তাহলে ছোট গ্রুপ অর্থাৎ মিথাইল আয়োডাইড তৈরি হবে, যেহেতু দুটোর মধ্যে মিথাইল গ্রুপ ছোট, মিথাইল আয়োডাইড। আর অ্যালকোহল পাবো কি না CH3 CH2OH। কিন্তু এটা হচ্ছে SN2 মেকানিজমে যাচ্ছে বলে ছোট কার্বন, কিন্তু উল্টো একটা যদি যৌগ তৈরি হয়, উল্টো না, আর একটি যৌগ এরূপ যদি থাকে, অ্যালকিল গ্রুপ, 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ আছে, এটা দুটোই কিন্তু, এটাও 1 ডিগ্রি, এখানেও 1 ডিগ্রি। এবার এইরূপ যদি যৌগ হয় CH2 CH3, এখানে ওই কন্ডিশন দিলাম, কোল্ড HI SN2 বিক্রিয়াতে যাবে, এটা SN2 বিক্রিয়াতে। এই ক্ষেত্রে বলেছে এটা দেখো, এটা আছে 3 ডিগ্রি, এটা আছে 1 ডিগ্রি, অর্থাৎ এই ইথারের মধ্যে দুটো অ্যালকিল গ্রুপে শর্ত অনুযায়ী যে কোনো একটি যদি 3 ডিগ্রির গ্রুপ থাকে, তখন কিন্তু বিক্রিয়াটি যাবে SN1 মেকানিজমে। SN1 মেকানিজম হলে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এবং কোনটি কার্বোক্যাটায়ন হয় না যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি, 3 ডিগ্রি কার্বন থাকা, এটি কার্বোক্যাটায়ন হবে। কার্বোক্যাটায়ন হলে এই যে HI এর হ্যালাইডটা একে অ্যাটাক করবে, ফলস্বরূপ এখানে কিন্তু কন্ডিশন একটু আলাদা হয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপটি হ্যালাইড হলো, প্লাস বাদ বাকি যেটা থাকবে সেটা অ্যালকোহলে যাবে, অর্থাৎ CH3 CH2OH, ইথাইল অ্যালকোহল। টারসিয়ারি বিউটাইল আয়োডাইড, ইথাইল, ঠিক এর অপোজিটটা এখানে ঘটলো। কখন? যদি 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ ইথারের যে কোনো একটি হ্যান্ডে অবস্থিত হয়, আর যদি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি থাকে, তখন কিন্তু ছোট কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপটি হ্যালাইড,
বড় কার্বন যুক্ত অ্যালকোহল হবে, এখানে ঠিক উল্টোটা করছে। অবশ্যই এটা মাথায় রাখার চেষ্টা করো। তাহলে শীতল, আর এখানে যদি এইচ এর বদলে এইচ বিআর দেওয়া হয়, ঠিক আয়োডিন যেখানে আছে সেখানে ব্রোমিনের প্রবেশ ঘটবে। এটা আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই মাথায় রাখবে একটু স্পেশাল ব্যাপার এখানে, কারণ SN1 SN2 মেকানিজমের ক্ষেত্রে যে ক্ষেত্রে সুইটেবল হবে সেই পদ্ধতিতে বিক্রিয়া কৌশলটি অগ্রগতি হয় বলে বিক্রিয়া জাতগুলো একটু পার্থক্য হয়ে যায়। পরে দেখো, যদি আমরা উষ্ণ অতিরিক্ত ও অতিরিক্ত HI দিই উত্তপ্ত, তখন কিন্তু হ্যালাইড আর অ্যালকোহল আর হবে না, দুটোই হ্যালাইডে রূপান্তরিত হয়ে যাবে। এক্ষেত্রে কোনো আর সমস্যা থাকছে না। AR আর এটাও আয়োডাইড হবে, আর R ড্যাশ এটাও আয়োডাইড, অর্থাৎ দুটো যে অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপ আয়োডাইডে যাবে, এই অ্যালকিল গ্রুপ আয়োডাইডে যাবে, বাদ বাকি গ্রুপ ওটা জল হিসাবে অপসারিত হয়ে যাবে, জল হিসাবে অপসারিত হবে। অতিরিক্ত আছে যেহেতু আই বেশি পরিমাণে আছে, সেখানে অ্যালকোহল না হয়ে অ্যালকোহলটা রূপান্তরিত হয়ে আয়োডাইডে রূপান্তর ঘটে যাবে। ঠিক অনুরূপভাবে যেখানে বিআর দেওয়া হয়, ঠিক এখানে ব্রোমিন পাবো, এখানেও ব্রোমিন পাবো, দুটোই এটা অ্যারোমেটিক বা অ্যালিফেটিক ব্রোমাইড, এটা অ্যালকিল ব্রোমাইড তৈরি হবে। AR কখন হবে? যদি অ্যারোমেটিক হয়, আর দুটোই যদি অ্যালিফেটিক থাকে, দুটোই অ্যালকিল ব্রোমাইডে রূপান্তরিত হবে। তাহলে অবশ্যই মনে রাখবে, শীতল অবস্থায় কিন্তু স্পেশাল কেস আছে। উষ্ণ অতিরিক্ত HBr বা HI দিলে দুটোই কিন্তু হ্যালাইডে যে ধরনের অ্যাসিড দেওয়া হয়েছে, যে হ্যালোজেন ঘটিত, তার হ্যালাইডে রূপান্তরিত হবে। তাহলে আমরা এটা জানলাম। এবার HI এর সঙ্গে বিক্রিয়া আমাদের হয়ে গেল। এরপরে চতুর্থ বিক্রিয়া, 4 নম্বর বিক্রিয়াতে আমরা যাব। 4 নম্বর বিক্রিয়ায় কার সঙ্গে বিক্রিয়া সংঘটিত হয় না, এর আগে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, এবার দেখো লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে। লঘু আর্দ্র বিশ্লেষণ, কার আর্দ্র বিশ্লেষণ? ইথারে। কি করে হয় না, লঘু H2SO4 উচ্চ চাপ ও উষ্ণতা, চাপ উষ্ণতাতে লঘু H2SO4 দিলে কিন্তু ইথার আর্দ্র বিশ্লেষণ ঘটে অ্যালকোহলে রূপান্তরিত, সম্পূর্ণ অ্যালকোহল চলে যায়। ArROH প্লাস, এখানে দুটো ভাঙন ঘটছে, এই অক্সিজেন এখানেই ভাঙনটা ঘটে যাচ্ছে, প্লাস R-OH। এখানে সবগুলো যদি একই রকম থাকে, একটাই অ্যালকোহল পাবো। দুটো অ্যালকিল গ্রুপ যদি আলাদা হয়, অ্যালাইল থাকে, সেই ধরনের ভিন্ন ভিন্ন অ্যালকোহলে রূপান্তরিত হয়, এটা আর্দ্র বিশ্লেষণ হয়ে অ্যালকোহল হয়। আর HI দিলে কিন্তু সম্পূর্ণ অতিরিক্ত HI উষ্ণ অবস্থায় কিন্তু সম্পূর্ণ হ্যালাইডে রূপান্তরিত হয়ে যায়। তাহলে 4 নম্বর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এবার 5 নম্বর বিক্রিয়া। 5 নম্বর বিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ইথারের জারণ। কি দিয়ে জারণ না, তীব্র জারকের উপস্থিতিতে। তীব্র জারককে K2Cr2O7 সব জায়গায় আমরা যেটা ব্যবহার করি, সেই তীব্র জারক পদার্থ যদি দেওয়া হয়, ইথার কিন্তু জারিত হয়ে সবই অ্যালডিহাইডে রূপান্তরিত হবে, আর CHO অ্যালডিহাইডে যাবে। ইথার জারিত হয়ে অ্যালডিহাইডে যাবে, আর যদি লঘু আর্দ্র বিশ্লেষণ করি অ্যালকোহলে যায়। তাহলে 5 নম্বর বিক্রিয়া হয়ে গেল। তাহলে 5 নম্বর, এই 5টি কিন্তু জেনারেল বিক্রিয়া অ্যারোমেটিক বা অ্যালিফেটিকের ক্ষেত্রে সম্পন্ন হয়ে থাকে। এবার যাচ্ছি বিশেষভাবে শুধুমাত্র অ্যালিফেটিক ইথার আর শুধুমাত্র অ্যারোমেটিক ইথার কোথায় বিক্রিয়া করে সেটা দেখাচ্ছি। অ্যালিফেটিক ইথার শুধু অ্যালিফেটিক ইথার বিক্রিয়া, অ্যারোমেটিক শান্ত হয় না, শুধু অ্যালিফেটিক ইথারের বিক্রিয়া। সেখানে আর ও আর ড্যাশ মিশ্র বা সরল দুটোই হতে পারে। কি দেওয়া হয়, যদি আমরা PCl5 দিই, ফসফরাস পেন্টাক্লোরাইড দেওয়া হয়েছে ইথারে, অ্যালিফেটিক ইথারে ফসফরাস পেন্টাক্লোরাইড যদি দেওয়া হয়,
তখন কিন্তু আমরা হ্যালাইড ক্লোরাইড, এর আগে যারা ক্লোরাইড তৈরি করা হয়নি, এবার ক্লোরাইড পাবো PCl5 দিয়ে, RCl প্লাস R-Cl প্লাস POCl5। এখানে সবসময় দেখবে যদি ইথারে দেওয়া হয় POCl3 পাবো, ফসফোনিল ক্লোরাইড পাবো। এখন দুটো যদি একই অ্যালকিল থাকে, শুধুমাত্র একটি অ্যালকিল এক ধরনের অ্যালকিলেট পাবো। দুটো ভিন্ন হলে R' দেওয়ার কারণ হচ্ছে ভিন্ন যদি হয়, আর যদি না হয় একই অ্যালকিল হাইড্রাইড পাবো। অর্থাৎ শুধু ইথারের 1 নম্বর বিক্রিয়া PCl5 দ্বারা, 2 নম্বর বিক্রিয়া অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে অ্যাসিটাইল ক্লোরাইড PCl5 এর তাপ দিলে, এখানে বলে নিই PCl5 এর তাপ দেওয়া হবে অ্যাসিটাইল ক্লোরাইডে অনাদ্র, এখানে শর্ত কি না অনাদ্র জিঙ্ক ক্লোরাইড অনুঘটক রূপে কাজ করবে। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড অ্যাসিড ক্লোরাইডে দিলে তৈরি হবে RCl, একটা হ্যালাইড পাবো, বাদ বাকি পাবো এস্টার তৈরি হবে CH3COOR'। এই পার্টটা, এই আরটা এখানে ক্লোরিন নিয়ে তৈরি করে ফেললো অ্যাসিড অ্যালকিল হ্যালাইড বা অ্যালকিল ক্লোরাইড, আর CH3CO ও R' এর সঙ্গে দুটো পার্টে ভাঙলো, এখানে ভাঙন হলো, একটা এর সঙ্গে যুক্ত এটা পেলাম CH3CO ও R', এটা এই যোগটা পেলে এটা কি হয়ে গেল এস্টার। অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এই ধরনের এস্টার পাবো, আর অ্যাসিড অ্যালকিল ক্লোরাইড পাবো। 3 নম্বর দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করে কি ঘটে, অ্যাসিড অ্যানহাইড্রাইড CH3CO2। অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডেও আমরা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, ওই একই যোগ অনাদ্র জিঙ্ক ক্লোরাইড অনুঘটক রূপে কাজ করে। প্রোডাক্ট কিন্তু এখানে ক্লোরাইড আর পাবো না, পাবো দুটোই কিন্তু এস্টার রূপান্তরিত হবে CH3C⋯R বা R'। যদি একই হয় তাহলে এক ধরনের এস্টার, যদি একটু আলাদা হয় ঠিক সেই ধরনের এস্টার আমরা পাবো অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করে। গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। ডাইইথাইল ইথার বা ইথাইল মিথাইল ইথার নিয়ে দেখবে প্রোডাক্টগুলো কি হয়। এই আর এর জায়গায় শুধুমাত্র মিথাইল ইথাইল গ্রুপ বসিয়ে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট আমরা পাবো। এটা আমি জেনারেল ফর্ম হিসেবে তোমাদের দিলাম, অবশ্যই প্র্যাকটিস করবে। কি নিয়ে না আর এর জায়গায় একবার ইথাইল নেবে, একবার মিথাইল নেবে, কি প্রোডাক্ট পাবে। এটা যদি মিথাইল হয় মিথাইল ক্লোরাইড, এটা যদি ইথাইল হয় ইথাইল অ্যাসিটেট। এটা একই, এক্ষেত্রে কি পাবো তাহলে দেখো, একটা পাবো মিথাইল অ্যাসিটেট আর একটা পাবো ইথাইল অ্যাসিটেট, দুটো এস্টার পাবো, দুটো ভিন্ন গ্রুপ হয়। আর একই গ্রুপ হলে একই ধরনের প্রোডাক্ট পাবো। অর্থাৎ সরল ইথার হলে একই প্রোডাক্ট পাবো, মিশ্র ইথার হয় দুটো ভিন্ন ধরনের এস্টার বা হ্যালাইড তৈরি হবে। তাহলে শুধুমাত্র অ্যালিফ্যাটিক ইথারের এই বিক্রিয়াগুলো জানলে। এবার দেখো অ্যারোমেটিক ইথার। অ্যারোমেটিক ইথারের স্পেশাল বিক্রিয়া বলতে বেঞ্জিন বলয়। অ্যালিফ্যাটিক ইথারে কোনো বেঞ্জিন বলয় ছিল না, কিন্তু অ্যারোমেটিক ইথারে কোথায় বিক্রিয়া না বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। বেঞ্জিন বলয়ের বিক্রিয়া আমি এখানে অ্যানিসোল নিয়ে উদাহরণ দিয়েই আমি কাজটা করছি, কারণ অ্যানিসোলটাই তোমাদের সবচেয়ে বেশি আসে। এখানে আমি মিথাইল দিয়েছি, ইথাইল দিলে কি হয়, এই গ্রুপটা দিলে ফেনিটোল, আর মিথাইল দিলে হয় অ্যানিসোল। অ্যানিসোলের দেখো আমরা মুখ্যত 4 ধরনের বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেঞ্জিন বলয়ে 4 রকমের মুখ্যত হয়ে থাকে। সেইটা এই অ্যানিসোল কিভাবে করছে সেটা দেখে না। এখন তার আগে একটা কথা বলে নিই, এখানে OCH3 এই গ্রুপটি কিন্তু একটি প্লাস আই এফেক্ট আছে। কেন না অক্সিজেনের সঙ্গে ইলেকট্রন জোড়, আবার মিথাইল গ্রুপ এও ইলেকট্রন দেয়, ফলে এই বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত থাকায় বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। কোথায়
না অর্থ পজিশন এবং প্যারা পজিশনে এর ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেওয়ায় এটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, অর্থাৎ ও এই যে মিথক্সি গ্রুপটি OCH3 এই গ্রুপটি কিন্তু অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, কারণ নিজে হচ্ছে প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিন বলয়ে বৃদ্ধি করে। রেজোনেন্সের দ্বারা দেখা যাচ্ছে অর্থ এবং প্যারা পজিশনে, এগুলো পড়ে এসছে ক্লাস 11-এ, অর্থ প্যারা পজিশনে এই ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে এই পাই বন্ডটা এখানে আসবে, আবার এখানে যেমন এখানে আসবে, দুটো স্টেপে আমরা দেখাই রেজোনেন্স দেখতে পাবো অর্থ পজিশন এবং প্যারা পজিশনে, অর্থ স্থান ও প্যারা স্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ফলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া অ্যানিসোলে কোথায় ঘটবে না অর্থ এবং প্যারা স্থানে। তাহলে এবার প্রতিস্থাপন বিক্রিয়ার বিক্রিয়কগুলো দেওয়া হোক, কি প্রোডাক্ট পাই দেখা যাক। জানো তোমরা, তবুও দিচ্ছি ব্রোমিন এবং তার সঙ্গে সংযোজন করি, এবং COCH3 গ্রুপ অর্থ প্যারা পজিশনে এতটাই সক্রিয় করে দেয়, ইলেকট্রন ঘনত্ব এতটাই বাড়িয়ে দেয়, দেখা যাচ্ছে ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপক রিয়েজেন্টগুলো দেওয়া হচ্ছে তাতে সাধারণ অবস্থায় সহজে, অর্থাৎ অনুঘটক লাগে না, উত্তপ্ত অবস্থা বেশি তাপ দিতে হয় না, অর্থাৎ কম শর্তে ওরা বিক্রিয়া ঘটে যায়। যেমন ব্রোমিনের সঙ্গে দেখো, ব্রোমিন আমরা ব্রোমিনেশন করেছি কি ব্রোমিন আয়রন চূর্ণ বা ফেরিক ব্রোমাইড দিয়ে, কিন্তু এখানে ব্রোমিন আর অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়। ব্রোমিন অ্যাসিটিক অ্যাসিড দিলে কোথায় ঢুকছে অ্যানিসোলের একটা যাচ্ছে অর্থ পজিশনে অর্থ ব্রোমো অ্যানিসোল, প্লাস কোথায় যাবে না প্যারা ব্রোমো অ্যানিসোল, অর্থ ব্রোমো অ্যানিসোল প্যারা ব্রোমো অ্যানিসোল, দুটো প্রোডাক্ট পাবো। কেন? যেহেতু অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। কেন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ সেটাও বললাম। নেক্সট দেখো নাইট্রেশন। নাইট্রেশন কি দিয়ে করা হয়? গাঢ় HNO3 আর H2SO4, সহজে এটা বিক্রিয়া করে গিয়ে অর্থ নাইট্রো অ্যানিসোল প্যারা নাইট্রো অ্যানিসোলে রূপান্তরিত হয়। অর্থ নাইট্রো অ্যানিসোল প্যারা নাইট্রো অ্যানিসোল। আরো একটা বিক্রিয়া দেখো, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। যদি আমরা মিথাইল ক্লোরাইড ফিডলক্রাফট বিক্রিয়া, এটা হ্যালোজিনেশন বা ব্রোমিনেশন, এটা নাইট্রেশন। এবার দেখো FC বিক্রিয়া, তিনটা দিচ্ছি। FC অ্যালকাইলেশন, মিথাইল ক্লোরাইড আর কি দেওয়া হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফিল্টার বিক্রিয়ার অনুঘটক কি করবে? মিথাইল গ্রুপ কোথায় প্রবেশ করবে? একটা যাবে অর্থ পজিশন আর একটা যাচ্ছে কোথায়? প্যারা পজিশন যাবে। অর্থ মিথাইল অ্যানিসোল আর প্যারা মিথাইল অ্যানিসোলে রূপান্তরিত হলো। এখানে যদি মিথাইল ক্লোরাইড বদলে যদি অ্যাসিটাইল ক্লোরাইড দেওয়া হয় CH3COCl, ওই অনুঘটক অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফিডলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া ঘটে, সেখানেও COCH3 এই গ্রুপটি একবার যাবে প্যারা স্থানে, প্লাস আর একটা কোথায় যাবে না এটা অর্থ স্থানে হলো, আর একটা পাবো প্যারা অবস্থানে। ফিডলক্রাফট অ্যালকাইলেশন হয়েছে, এটা অ্যাসাইলেশন, অ্যাসাইল গ্রুপ CH3COCH3। এই যৌগটার নাম কিন্তু দেখো OCH3, সরি এখানে OCH3 হবে, কেন অ্যানিসোল থেকে এসছে। এই কি প্রায়োরিটি পাবে COCH3। বেঞ্জিনের COCH3 হলে নাম হয় কি অ্যাসিটোফেনল। অর্থ মিথক্সি অ্যাসিটোফেনল, প্যারা মিথক্সি তখন কিন্তু মিথক্সি হয়ে যাচ্ছে COCH3, প্যারা তখন অ্যানিসোল হচ্ছে না, অ্যাসিটোফেনলের নামে হচ্ছে অর্থ প্যারা মিথক্সি অ্যাসিটোফেনল। তাহলে বেঞ্জিন বলয়ের অ্যারোমেটিক, বেঞ্জিন বলয় শুধুমাত্র অ্যারোমেটিক হিসাবে থাকে, সেখানে অ্যানিসোল নিয়েছে, এখানে ফেনিটল দিলেও করেসপন্ডিং ঠিক এখানে OCH3 জায়গায় OC2H5 আর সব একই হবে। এই যে জেনারেলাইজ করে নেওয়া রসায়নের কিন্তু এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিক্রিয়ার ছাঁচটা যদি বুঝে নেওয়া যায়, সেটাকে অন্য ধরনের গ্রুপ বসিয়ে সেটাকে একই ধরনের যদি হয়, তার প্রোডাক্টটা তাই পাবো। একটা হোমোলোগাস শ্রেণীর
কেন অ্যানিসোল ফেনিটোল এটা সমগণীয় শ্রেণী, এই যদি এই ধরনের বিক্রিয়া করে পরের যৌগটাও ঠিক সেই ধরনের প্রোডাক্ট পাবো, শুধু ওই গ্রুপটার জায়গায় বা গ্রুপ বলতে এখানে অ্যালকিল গ্রুপ চেঞ্জটা বসিয়ে দিলেই কিন্তু প্রোডাক্ট হয়ে যায়। আশা করি আমাদের সমস্যা হওয়ার কথা নয়। রাসায়নিক বিক্রিয়া আমরা মোট জানলাম ক্ষারীয় ধর্ম থেকে শুরু করে অ্যারোমেটিক বেঞ্জিন বলের বিক্রিয়া পর্যন্ত মুখ্যত এই বিক্রিয়াগুলো তোমাদের জানিয়ে দিলাম। এবার দেখো ইথারের রাসায়নিক বিক্রিয়াগুলো জেনে ফেলেছি আমরা। মুখ্যত এই বিক্রিয়াগুলো অবশ্যই যদি প্র্যাকটিস করো, বই পড়ো, দেখে নেবে খুব সহজেই ইথারের বিক্রিয়াগুলো পারবে। সবচেয়ে মনে রাখবে HI এর সঙ্গে বিক্রিয়াগুলো খুব দিয়ে থাকে শীতল অবস্থায়, উষ্ণ অবস্থায়, এবং ইথারের দুপাশে অ্যালকিল গ্রুপের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির অবস্থানগুলো দেখে নিয়ে যে নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী তার বিক্রিয়া জাতগুলো তোমরা লিখবে। আশা করি সমস্যা হবে না, মাথায় রাখার চেষ্টা করবে। এবার আসছি ইথার সম্পর্কিত আর কয়েকটি বিষয়। সেখানে আছে ইথারের সংরক্ষণ। ইথারের সংরক্ষণ সেটা কি প্রয়োজন একটু শুনে নাও। ইথারকে একসময় চেতনানাশক রূপে ব্যবহার করা হতো, এখন অধিকাংশ ক্ষেত্রে দ্রাবক রূপে ব্যবহার করা হয়। বেশ কিছু মেডিসিন ইন্ডাস্ট্রিতেও ইথার ব্যবহার করা হয়। তো এই ইথারকে কিন্তু মুক্ত অবস্থায়, আমি বিক্রিয়াতে বলেছিলাম, মুক্ত অবস্থায় রাখলে কিন্তু বায়ুর অক্সিজেন এবং সূর্যালোক দ্বারা জারিত হয়ে বিষাক্ত ইথার পারক্সাইড উৎপন্ন করে। তাই এটা প্রশ্ন থাকে যে ইথারকে রঙিন বোতলে বায়ু নিরুদ্ধভাবে ফেরাস সালফাইড দিয়ে পরিশুদ্ধ করে রাখা হয় কেন? প্রথমটাই বলি যে বায়ু নিরুদ্ধভাবে রঙিন কাঁচের বোতলে অন্ধকার স্থানে ইথারকে রাখা হয় কেন? কারণ কি না, ইথার কি করে না বায়ুর অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে ইথার পারক্সাইড গঠন করে। আর ইথার ছিল ROR, তৈরি করলো কি ROR, অর্থাৎ এই ইথার পারক্সাইড কিন্তু বিষাক্ত। বিষাক্ত হওয়ার জন্য তাহলে এই যাতে না ইথার পারক্সাইড উৎপন্ন হয় তাই ইথারকে বিশেষভাবে সংরক্ষিত করে রাখা হয়ে থাকে, ইথার পারক্সাইড যাতে গঠিত না হতে পারে। এখন রসায়নের ছাত্র, তোমাকে বললো ইথার পারক্সাইড, ও তো রেখেছিলাম ল্যাবরেটরিতে বেশ কিছুদিন, ওতে ইথার পারক্সাইড আছে কি না আছে চোখে তো বুঝতে পারছে না, ব্যবহার করবো, কাজ কি হবে? প্রশ্ন আসে তার নিরিখে যে ইথারের নমুনাতে ইথার পারক্সাইড এই বিষাক্ত যৌগটি আছে কিনা কিভাবে প্রমাণ করবে? ইথারে পারক্সাইডের উপস্থিতির প্রমাণ, ইথারে পারক্সাইডের উপস্থিতি প্রমাণ কি করে প্রমাণ করবে যে ইথারে পারক্সাইড আছে? একটি নমুনা তোমাকে দেওয়া হলো, কি করা হয় না পরীক্ষাগারে ওই নমুনা নিয়ে ওর মধ্যে, অর্থাৎ নমুনাতে কি দেওয়া হলো না জলীয় একটি টেস্ট টিউবে নমুনা নেওয়া হলো, তাতে জলীয় KI যোগ করে একটু ঝাঁকিয়ে দেওয়া হয়, দিয়ে তারপর দেওয়া স্টার্চের দ্রবণ যোগ করা হলো। নমুনা নেওয়া হলো টেস্ট টিউবে, তাতে জলীয় KI দ্রবণ দেওয়ার পরে স্টার্চ দেওয়া হলো। যদি নীল বর্ণ ধারণ করে, নীল বর্ণ হয়ে গেল দ্রবণ, নীল বর্ণ, যদি নীল বর্ণ হয় তবে ইথার পারক্সাইড বর্তমান ইথারে কি আছে? পারক্সাইড আছে, অর্থাৎ ইথার কিছু পরিমাণ বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে পারক্সাইডে রূপান্তরিত হয়ে গিয়েছে, তার ফলে নীলবর্ণ ধারণ। আর যদি নীলবর্ণ না হয় তখন বুঝতে হবে না ইথার
বিশুদ্ধ আছে, ইথারে কোনো পারক্সাইড নেই, অক্সিজেন দ্বারা ইথারের জারণ ঘটেনি। কেন এরূপ ঘটলো? না, নমুনাতে যদি পারক্সাইড থাকে, এই পারক্সাইড বিক্রিয়া, পারক্সাইড অর্থাৎ আর ও আর, এই পারক্সাইড জলীয় কেআই এর সঙ্গে, জলীয় কেআই এর সঙ্গে বিক্রিয়া করে ইথারে যেহেতু অক্সিজেন বেশি আছে, এটি জারক দ্রব্য, পটাশিয়াম আয়োডাইডকে জারিত করে আয়োডিনে রূপান্তরিত করে, আর নিজে ইথারে রূপান্তরিত হয় আর KOH হয়ে যায়। এটা আয়োডিন লিভারেট করলো। এই আয়োডিন আর কি দেওয়া আছে? স্টার্চ। আয়োডিন স্টার্চের সংস্পর্শে এলে স্টার্চের সঙ্গে স্টার্চ আয়োডিনকে শোষণ করে নীল বর্ণের জটিল যৌগ তৈরি করে। নীল বর্ণের জটিল যৌগ তৈরি হয়। এখানে আয়োডিন স্টার্চ দ্বারা শোষিত হয়ে যায়। স্টার্চের সংস্পর্শে আয়োডিন এসে গেলে স্টার্চ, সমগ্র স্টার্চটি নীল বর্ণ হয়ে যায়। অর্থাৎ পারক্সাইড ছিল বলেই আয়োডিন এসছে। আয়োডিন যেহেতু ওই পাত্রে উৎপন্ন হয়ে গেছে, স্টার্চ আসলে নীল বর্ণ, অর্থাৎ নীল বর্ণ প্রমাণ করছে যে ওই ইথারের মধ্যে কি ছিল? পারক্সাইড ছিল। এই বিক্রিয়া দ্বারা আমরা ইথারে পারক্সাইডের উপস্থিতি প্রমাণ করতে পারি। এখন এই পারক্সাইডকে রসায়নে বলছে পারক্সাইড তো আছে প্রমাণ করলে, তাহলে এই ইথারটা কি ফেলে দেবে? না, ইথারকে ফেলে দিলে হবে না। এই ইথারকে আবার, অর্থাৎ এই পারক্সাইড যুক্ত ইথারকে ইথারে রূপান্তরিত করতে হবে। কি করা হয়? না, ফেরাস সালফেট দ্রবণ দিয়ে ঝাঁকানো হলো। কাকে? না, পারক্সাইড যুক্ত ইথারকে ঝাঁকানো হয়। ঝাঁকানো হলে কি হবে? না, পারক্সাইড অর্থাৎ আমরা প্রথমে স্যাম্পল নিয়ে প্রমাণ করলাম যে ইথারের নমুনাতে পারক্সাইড বর্তমান। এখন পারক্সাইড আছে, ওটা আগের বিক্রিয়াটি হলো প্রমাণ করেছি পারক্সাইড আছে। এবার হবে কি? ওই পারক্সাইড যতটুকু আছে সেটাকে অপসারিত করতে হবে মূল ইথার থেকে। কি করা হয়? না, ইথারের মধ্যে ফেরাস সালফেট, ইথার কিন্তু একটি জারক দ্রব্য। ফেরাস সালফেট কি করবে? ফেরাস সালফেট FeSO4, এই ফেরাস সালফেট ঝাঁকালে ইথার পারক্সাইডকে ফেরাস সালফেট কিন্তু একটি বিজারক দ্রব্য, অপরকে বিজারিত করবে, নিজে জারিত হবে। আর এই একটি জারক দ্রব্য, অর্থাৎ জারক বিজারক পেয়েছে, পরস্পর বিক্রিয়া ঘটবে, ইথার পারক্সাইড ইথারে রূপান্তরিত হবে, আর ফেরাস সালফেট নিজে কি হবে? ফেরিক আয়নে রূপান্তরিত হয়ে যাবে। ছিল পারক্সাইড, হয়ে গেল ইথার। এবং এটাকে যদি পাতন করা, পরের স্টেপে পাতন করলে ইথার আলাদা হয়ে গেল আর আয়রন পাত্রে পড়ে থাকলো। অর্থাৎ পাতন করলে পাতিত হয়ে যদি ইথার উদ্বায়ী, ও কিন্তু পাত্র থেকে চলে আসবে ইথার। আয়রন বা সালফেট বা অন্যান্য যে আয়নগুলো ছিল সেটা কিন্তু পাত্রে পড়ে থাকবে। তখন কিন্তু আর এবার যে পাতন প্রক্রিয়া যে ইথার পাবো তাতে আর পারক্সাইড থাকছে না। সমগ্র পারক্সাইডকে কিন্তু ফেরাস সালফেট সে রূপান্তরিত করে দিয়েছি ইথারে। পাতন করার পর ইথারটা আলাদা করে নেওয়া হচ্ছে। এভাবে আমরা পারক্সাইড যুক্ত ইথার থেকে পারক্সাইডকে আবার ইথারে রূপান্তর করে নিতে পারি ফেরাস সালফেট দ্রবণ যোগ করে। তাহলে আজকের মুখ্যত এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ইথারের রাসায়নিক বিক্রিয়া এবং ইথার সংরক্ষণ, ইথার কেন সংরক্ষণ করা হয়, বিশেষভাবে বিশেষ পাত্রে পারক্সাইড যাতে উৎপন্ন না হয়। যদি পারক্সাইড উৎপন্ন হয়ে যায় কি করে বুঝবো ওতে পারক্সাইড আছে? পটাশিয়াম আয়োডাইড, মনে রাখবে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ এবং স্টার্চ দিয়ে পরীক্ষা করা হয় ইথারের নমুনায় পারক্সাইড আছে কিনা। পারক্সাইডকে কিভাবে অপসারিত করব? না, ফেরাস সালফেট দ্রবণ দিয়ে পারক্সাইডকে আবার ইথারে রূপান্তরিত করা যায়। ইথার জলে দ্রবীভূত হয় না, কিন্তু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যায়। কারণ কি? আজকের বিক্রিয়ার মধ্যে তা কিন্তু প্রমাণ করে দিয়েছি, তবু আরেকবার বলে দিই। ইথার জলে অদ্রাব্য, ইথার জলে অদ্রাব্য, কিন্তু
গাঢ় H2SO4 এ দ্রাব্য। কেন ইথার জলে অদ্রাব্য? কেন? ইথার জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না, কারণ ইথারের হাইড্রোজেন বন্ড গঠন করার মতো যে কন্ডিশন সেটা ইথার ফুলফিল করে না, তাই হাইড্রোজেন বন্ড করতে পারে না, জলে অদ্রাব্য। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড, যেহেতু ইথার একটি লুইস ক্ষারক, গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রোটনের সঙ্গে অ্যাসিড বেশ বিক্রিয়ায় কিন্তু অক্সোনিয়াম সালফেট তৈরি করে। এটা প্রথমেই আমি ইথারের ক্ষারীয় ধর্মের বিক্রিয়া দেখিয়েছিলাম, গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে পারে। অর্থাৎ গাঢ় সালফিউরিক সহজভাবে বললে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ইথার বিক্রিয়া করে যায় অক্সোনিয়াম সালফেট, সেটা তাপ দিলে আবার কিন্তু ফিরে আসে, তাই অ্যাসিডের ইথার দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, ইথার শেষ করলাম। ধন্যবাদ সকলকে।